আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৪৩, লেখনীতে সুরাইয়া রাফা। দুপুর গড়িয়ে গোধূলি হানা দিয়েছে ধরণী জুড়ে, অপরাহ্নের প্রথম প্রহর। এই প্রহরে সদর হাসপাতালের কেবিনগুলো হয়ে পড়ে শুনশান নিস্তব্ধ। চারিদিকে কেমন খা খা শূন্যতা। বিকেলের মরা রোদে তেজ নেই তেমন, মিলিয়ে আসা সেই তেরছা রোদটুকু ঠিকরে পড়ছে প্রতিটি কেবিনের দ্বারে দ্বারে। বিষণ্ণ বিকেল, চারিদিকে উৎকট মাছিদের বিরক্তিকর গুঞ্জন। ফাইনাল আর স্যাভলাইনের ঝাঁঝালো গন্ধটা যেন সরাসরি গিয়ে বিচ্ছে মস্তিষ্কে। সব কিছু মিলিয়ে মাথা ধরার উপক্রম ঈশানীর। ৩০৩ নং কক্ষটি স্পেশাল কেবিন হিসেবে বিবেচিত। আইসিইউ থেকে প্রথমে রোগীকে সরাসরি এইখানে শিফট করানো হয়, তারপর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলে নিয়ে যাওয়া হয় নর্মাল কেবিনে। আজ প্রায় ২ মাস হলো আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্য থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিদান। তবে বেশ কিছুদিন যাবৎ তার শোচনীয় অবস্থার উন্নতি দেখা দিয়েছে খানিকটা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে এখন, তাই ২ দিন হলো ওকে কেবিনে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখে মুখে তার ভর করছে অপার বিষণ্ণতা। রিদান ফিরছে ঠিকই, তবে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। ভয়াবহ রকম থেতলে যাওয়ার কারণে ২টো পা কেটে ফেলতে হয়েছে ওর। পুরোপুরি জীবনের ভার এখন হুইলচেয়ারের উপর নিবেদিত। জ্ঞান ফিরলে বোধহয় এই বিশ্রী নিথর জীবন লাভের আফসোসে ফের মরে যাবে ছেলেটা। সত্যিই কি মরে যাবে? না, তবে ওর আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে ছুটিয়ে চলা টকবগে যুবক রিদান। অমন দুরন্ত ছেলের এহেন ভয়াবহ পরিণতিতে ওর পুরো পরিবারটাই যেন মুখ থুবড়ে পড়েছে দুর্বোধ্য জীবনের জটিলতায়। ঈশানী যখন কক্ষে প্রবেশ করে তখন রিদানের মা বসেছিল ছেলের শিয়রে। সময় তখন ৩টে গড়িয়ে ৪টের ঘর ছুঁই ছুঁই। তখনও দুপুরের খাওয়া হয়নি ভদ্রমহিলার। সহসা ঈশানী নিজ দায়িত্বে নিয়ে রিদানের মাকে খাবার খেতে পাঠায়। রিদান আপাতত ঘুমাচ্ছে, মুখে তার অক্সিজেন মাস্ক, তাই নিশ্চিন্ত হয়ে ছোট্ট কাউচটাতে গিয়ে বসে পড়ে ও। ঈশানী কিছু করার নেই, তাই কাউচের ওপার ফেলে রাখা ম্যাগাজিনের বইটাতে চোখ বোলাচ্ছে নির্লিপ্তে। সময় বেশিক্ষণ নয়, এর মাঝেই পুরোপুরি ক্যাবিনের চিত্র পাল্টে গেল আকস্মাৎ। ঈশানীকে বিদ্যুৎ স্পৃহের ন্যায় বিশাল ঝটকা দিয়ে হন হন করে প্রলয়ের বেগে ভেতরে প্রবেশ করলে এরিস। উদ্ভ্রান্ত চলার গতিতে পায়ের বুটের সঙ্গে তাল মিলিয়ে একযোগে নড়ছে তার পুরুষালী কাঁধ। সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে হাতে রাখা বৃহদাকার মরণাস্ত্রখানি। অ্যারিসের এহেন অতর্কিত আগমনে কাউচ ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায় ঈশানী। নির্দেশ অমান্য করার আতঙ্কে দ্বিগুণ হয়ে আসে ওর শ্বাস প্রশ্বাস। কোনো মতে শুষ্ক একটা ঢোক গিলে স্বগক্তিতে বিড়বিড়ায়, হায় ঈশ্বর, অ্যারিস কখন ফিরল বিডিতে? কক্ষে প্রবেশ করে এক মুহূর্তের জন্য এদিক ওদিক তাকালো না সে। অপ্রতিরোধ্য কদম ফেলে সোজা গিয়ে দাঁড়ালো অবচেতন রিদানের সম্মুখে। পরপরে অক্সিজেন মাস্কটা টান মেরে খুলে ফেললো ওর মুখের মধ্য থেকে। মুখে রাইফেল ঢুকিয়ে দিল আকস্মাৎ। পুরোপুরি ঘটনাটুকু ঘটল কয়েক সেকেন্ডের ব্যবধানে। লোকটার গতিবিধি বুঝতে সময় লাগলো খানিক। যখনই বুঝে এলো অ্যারিসের ভয়াবহ হিংস্রতায়, মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। স্তম্ভিত হয়ে পড়ল পদযুগল। আতঙ্কিত নজরে এদিক ওদিকে চাইল মেয়েটা। চারিদিকে শুধু কালো পোশাকধারী গার্ডস ছাড়া অন্য কারো উপস্থিতি নেই। অজ্ঞতা, ভয়ডর সবকিছু পাছে হটিয়ে ছুটে গেল অ্যারিসের নিকট। অ্যারিস রেগেমেগে ট্রিগার প্রেস করতে যাবে, তখনই এক ঝটকায় স্নাইপারটাকে দূরে ফেলে দিল ঈশানী। ক্রোধান্বিত স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে, কি করছিলেন এটা? গত ২ মাস পর কাল একটু স্ট্যাবল হয়েছে ছেলেটা, এখনো জ্ঞান অবধি ফেরেনি। ওর গোটা পরিবার বিধ্বস্ত, আর আপনি ওকে মারতে যাচ্ছেন আবারও? ওর জন্য এসেছো তুমি এখানে, ওর জন্য, তাই না? চোয়াল শক্ত করে ঈশানীর পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল এরিস। দোষর নেত্রের তীক্ষ্ণতায় ঈশানী ভস্ম হয়ে যেতে চাইছে যেন। ক্রুজ শিপের বাইরে এক পাও দিতে বারণ করেছিলাম আমি তোমায়। এবারে ভরকালো মেয়েটা চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। মরুভূমির খড়খড়ে শুষ্কতায় ছেয়ে গিয়েছে কণ্ঠতালু। জিভের ডগায় কথা আটকে আসছে, বরংবার তবুও বলার চেষ্টা করছে, আমি আসলে
বাক্য সম্পন্ন করার আগেই মাফিয়া বসের বেপরোয়া থাবায় কণ্ঠ রোধ হয়ে এলো ঈশানীর। অ্যারিসের বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরিয়ে প্রকম্পিত হয়ে উঠল ওর শীর্ণকায় শরীরটা। ঈশানীর চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদেশ বাঁকালো অ্যারিস। মুখের সন্নিকটে মুখ নিয়ে এসে শীতল ভরাট কণ্ঠে আওড়ালো, ডোন্ট এক্সকিউজ। অবাধ্যতার একটা সীমা থাকা দরকার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এর পরিণাম তোমার কল্পনাতীত। অ্যারিসের প্রগাঢ় ক্ষুব্ধতার মুখোমুখি হতেই আতঙ্কে ধরফরিয়ে ওঠে ঈশানী। কুণ্ঠিত স্বরে জানায়, আপনি এমন কেন করছেন? একা এসেছি আমি, বাইরে দেখুন গার্ডস দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য কুচকানো কপাল সোজা হলো অ্যারিসের। ঘাড় ঘুরিয়ে বাইরে দৃষ্টি ফেলে দেখল কেউ নেই ওখানে। তৎক্ষণাৎ হাতের বাঁধনে দৃঢ়তা টানল দ্বিগুণ। দাঁতে দাঁত পিষে বলল, হেয়ালিপনা বন্ধ করো, নয়তো মেরে ফেলবো আমি তোমায়। কেউ নেই এখানে। ফিরে এসে তোমায় ক্রুজ শিপে না পেয়ে আমার ঠিক কী অবস্থা হয়েছিল একবারও ভাবতে পারো তুমি? বিগত কয়েক ঘন্টায় আমার মস্তিষ্ক কতটা জঘন্য পর্যায়ে চিন্তা করে ফেলেছে সেই সেন্স আছে তোমার? শেষ কথাতে ঈশ্বর শরীর ঝাঁকিয়ে গর্জন করে উঠল মাফিয়া বস। বিশ্বাস করুন, আমি গার্ডসদের নিয়ে এসেছি, ওরা এখানেই ছিল। বড্ড কসরত করে শব্দ কটা উচ্চারণ করল ঈশানী। অ্যারিস একইভাবে গলা চেপে ধরে রেখেছে ওর। বাঁধনের তীব্রতায় দু চোখ অশ্রু সজল হয়ে উঠছে এতক্ষণে, অথচ সেই টলমলে অক্ষিদয় অ্যারিসের ধূসর গহ্বরে তলিয়াছে অহর্নিশ। অ্যারিসও এবার দৃষ্টি ঘুরিয়ে চাইল সেই চোখে। রাগে ফোঁসফাঁস করতে করতে কঠোর স্বরে জিজ্ঞেস করল, তুমি ওকে কেন দেখতে এসেছ? ও অসুস্থ বলে। ও অসুস্থতাতে তোমার কি? কই, আমার জন্য তো এত উতলা হও না কখনো। অ্যারিসের শেষ কথাটা ধাক্কা দিল ঈশানীকে। দুর্ধর্ষ মাফিয়া বসের মুখ থেকে এরূপ কথা শোনা মাত্রই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ওর অন্তর। একটু থেমে সন্দিহান হয়ে শুধালো, আপনি কি জেলাস অ্যারিস? জানালা গলিয়ে ছুটে আসা দমকা হওয়ার মতোই নৈশব্দে থেমে গেল মুহূর্ত। নির্বাক অ্যারিসের শূন্য দৃষ্টিযুগল অনুভূতির প্রলয় বাঁধিয়ে দিল নাজুক রমণীর হৃদযন্ত্রে। সত্যি করে বলুন, সমস্যাটা কোথায়? আমি ক্রুজ শিপ থেকে বেরিয়েছি সেটা, নাকি রিদানকে দেখতে এসেছি সেটা? অযৌক্তিক তুচ্ছ প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল না মাফিয়া বস। কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব না হয়ে একটানে মেয়েটাকে কাঁধে তুলে নিল। তৎক্ষণাৎ গলার আওয়াজ খাদে নামিয়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, আরে ছাড়ুন, নামান আমাকে মানুষ দেখে ফেলবে। হু কেয়ার্স? মেজাজ চড়ে গেল ঈশানীর। দুই হাতে অ্যারিসকে খামচে খুমচে নিচে নামার চেষ্টা অব্যাহত রাখতে রাখতে বলল, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারি, এভাবে কাঁধে তুলেছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি সভ্য ছিলাম কবে? জানোয়ার একটা। অ্যারিসের থেকে নিজেকে ছাড়ানোর পায়তারা যেন কমছেই না মেয়েটার। তীক্ষ্ণ নখের আঁচড়ে অ্যারিসের কোথায় কোথায় যে ছিঁড়ে ফড়ে গিয়েছে তার ইয়াত্তা নেই। সেসবে থোড়াই কেয়ার করল না মাফিয়া বস। জোর জবরদস্তি করে ঈশানী সমেত ক্যাবিনেট থেকে বেরিয়ে যেতে যেতে আওয়াজে গম্ভীর্যতা টেনে বিড়বিড়ালো, দুটোতেই সমস্যা। রয়্যাল ক্যারাবিয়ান বাংলাদেশ। সন্ধ্যার আকাশে চাঁদ দেখা নেই। আমানিশার বিষণ্ণ রাত। ঘুটঘুটে তামাশায় ঢাকা রাতের সমুদ্রের বক্ষ চিরে মাথা উঁচিয়ে ছুটে চলছে বিশালাকার ক্রুজ শিপটি, যেন উত্তাল সাগরের বুকে এক টুকরো ভাসমান শহর। দেখতে অপার্থিব লাগছে। শুনশন নিস্তব্ধতার মাঝে আধার কেটে অগ্রসর হয় যেন সেই যানবাহন। কোনো এক অজ্ঞাত কারণবশত জাহাজটি অবস্থানের বদলে বিপরীতমুখী নিশানা ধরেছে আজ, লোকালয় ছাড়িয়ে বহু দূরে। ক্রোধের তাড়নায় গজরাতে গজরাতে ক্রুজ শিপে ফিরেছে অ্যারিস। জ্বলন্ত আঙ্গার যেন দৃশ্যমান হয়ে আছে তার ধূসর বাদামি গহ্বরে। মাফিয়া বসের ক্ষোভের তীব্রতায় রুদ্ধশ্বাস সকলের। অ্যারিস দাঁড়াল না কোথাও, কাউকে কিছু বলল না বিশেষ। উল্টো দ্রুত পদধ্বনিতে এগিয়ে গেল সিঁড়ির দিকে। পরপর 6 রাউন্ড সিঁড়ি ভেঙে উপরে এসে ঈশানীর কক্ষে বিছানায় ছুঁড়ে মারল ওকে। তাল সামলাতে না পেরে আতর্কিতে আর্তনাদ করে উঠল মেয়েটা। অ্যারিস ঘুরেও তাকালো না। যেইভাবে এসেছে সেভাবেই ফিরতে পথে হাঁটা ধরল ফের। তনাতে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল ঈশানী, রিদানের এই অবস্থা আপনি করেছেন তাই না? থমকালো পদযুগল। স্থির চিত্তে তৎক্ষণাৎ ভেসে এলো নিটল প্রত্যুত্তর,
অ্যারিস কাউকে কৈফিয়ত দেয় না। কেন করেছেন? বিছানা থেকে এগিয়ে এসে অ্যারিসের মুখোমুখি দাঁড়ালো ঈশানী। কণ্ঠ ঝাঁঝিয়ে বলতে লাগলো, নিরপরাধ ছেলেটার সাথে এত বড় অন্যায় কেন করলেন অ্যারিস? কি ক্ষতি করেছে ও আপনার? দুর্বলের জীবন নিয়ে পুতুল খেলার পৈশাচিক অভ্যাস রয়েছে বলে? কিন্তু আপনি কি আদৌ জানেন আপনার এই অভ্যাসের প্রশ্রয় আর রক্তের নেশায় কত বড় ক্ষতি করে ফেলেছেন ছেলেটার? হৃদয় পঙ্গু হয়ে গিয়েছে, সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসে গিয়েছে ও। জানি আপনার কিছু যায় আসে না, তবুও কি ক্ষতি করেছিল আপনার বলুন? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নেই, সবেগে বাক্য ছুড়ল মাফিয়া বস। তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ সেই আওয়াজ। ঈশানী দমল না এক রক্তি, তেতে উঠল আবারও। আমাকে কৈফিয়ত দিতে বাধ্য আপনি? আমি কে তোমার? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনি কে আমার? থমকে গেল মাফিয়া বস। ও কথা বাড়াতে চাইল না আর। সহসা ঈশানীর পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখে। তক্ষুনি পেছন থেকে স্বগক্তিতে বোমা ফাটালো রমণী। ভ্যাটিকান সিটিতে বিয়ের রেজিস্ট্রি করানোটা কি খুব জরুরি ছিল? মাফিয়া বস রিস্কা বুঝি ভয় পায়? একটা সাধারণ মেয়েকে হারিয়ে ফেলার ভয়? নির্বিকার অ্যারিস ইউভান এতদিন ধরে নিজের মাঝে লুকানো সত্যটা অবশেষে জেনেই গেল ঈশানী। কি প্রত্যুত্তর করবে ও? কিছু রেজিস্ট্রি পেপারস, একটা অজ্ঞাত সিগনেচার, আর তারপর সারা জীবনের জন্য এই নীলাম্বরীকে নিজের নামে খোদাই করে নেওয়া। এমনকি ডিভোর্সেরও কোনো সুযোগ রাখেনি অ্যারিস। কোনোদিন চাইলেও সেই কাজটি করতে পারবে না ঈশানী, কারণ ভ্যাটিকান সিটির বৈবাহিক আইন অনুযায়ী সেই দেশে ডিভোর্স নিষিদ্ধ। সুতরাং ওই দেশের নিয়ম অনুসারে একবার বিয়ে হয়ে গেলে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটা খানিক স্বৈরাচারী, কিন্তু অ্যারিসের যায় আসে না। এসব কিছু কে বলেছে তোমায়? তুষার নিশ্চয়ই। পেছন ঘুরল না অ্যারিস। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল ঈশানী। কেন? আমার জানার অধিকার নেই? না, নেই। যেটা আমি জানাইনি সেইটা জানার অধিকার তোমার নেই। কঠোর অভিব্যক্তি মাফিয়া বসের। অজানা অভিমানের তোরে নাকের পাটা তিরতির করে ফুলে উঠল রমণীর। কণ্ঠনালী খাদে আটকে থাকা প্রগাঢ় অশ্রু গিলে গিলে বলল, আপনি ব্ল্যাকমেইল করে বিয়ে করতে পারবেন, পালিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করার জন্য ভ্যাটিকান সিটিতে রেজিস্ট্রি করতে পারবেন, দিনের পর দিন একটা মেয়ের অগোচরে তাকে 24 ঘন্টা স্টক করতে পারবেন, তার প্রাইভেসিকে বুড়ো আঙুল দেখিয়ে তার ওয়াশরুমের নিচ পর্যন্ত হিডেন ক্যামেরা সেট করতে পারবেন, আর এত কিছু সেই মেয়েটা জানলেই দোষ কেন অ্যারিস? কিছুক্ষণ নৈশব্দ। ভারী দীর্ঘশ্বাস ভেদ করল মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষস্থল। খানিক সময় নিয়ে নির্লিপ্তে আওয়াজে ধ্বনিত হলো, কারণ তুমি আমাকে ঘৃণা করো। এইবারে শব্দ করে কান্না জুড়ে দিল ঈশানী। পেছন থেকে ফুঁপিয়ে বলে উঠল, হ্যাঁ ঘৃণা করি। এই সব কিছুর জন্য ঘৃণা করি আমি আপনাকে। এতদিনেও আমার অন্তরের অনুভূতিকে না বুঝতে পারার জন্য ঘৃণা করি আপনাকে। আপনার শাস্তি হওয়া প্রয়োজন। আমি আজই চলে যাব এখান থেকে। বাক্য ফুরল না। বিদ্যুৎ গতিতে তেড়ে এসে ওর বুকের কাছের জামাটা এক হাতে খামচে ধরল অ্যারিস। অন্য হাতে অস্তারিত হলো রমণীর চুলের ভাঁজে। টেনে ধরল সেগুলো। তীব্র যন্ত্রণায় গুঙিয়ে উঠল মেয়েটা। তাতে ভ্রুক্ষেপ হলো না দানবের। দাঁতে দাঁত পিষে ছুড়ল শীতল আওয়াজ, দ্বিতীয়বার চলে যাব। শব্দটা উচ্চারণ করার মতো দুঃসাহস আর দেখিও না, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার বিয়ে করা বউ। অবশেষে স্বীকার করলেন তাহলে? অপ্রতিরোধ্য ঈশানী। মাফিয়া বসের নির্জীবতায় ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে করে যাচ্ছে একের পর এক দুঃসাহস। এইটুকু মেয়ের সাহসে ক্রোধান্বিত হচ্ছে অ্যারিস। কাঁপছে সে থরথরিয়ে। লিসেন, আমি রুলস মানি না, রুলস আমাকে মানে। আর না তো এইসব বিয়ে ফিয়ে রেজিস্ট্রি, কোনো কিছুর 1 পয়সারও মূল্য আছে আমার কাছে, শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি করেছি এইসব। তোমাকে বিয়ে করেছি, স্টক করেছি, তোমার প্রাইভেসি হিট করেছি, ইভেন তোমার আশপাশের আবর্জনাগুলোকেও আমি সরিয়েছি। ভাগ্যের জোরে একটা বেঁচে গিয়েছে। বিচলিত হয় না, ওটাকেও ছাড়ব না। কি? যা শুনেছ সেটাই। তোমার জন্য এরকম হাজারটা আবর্জনা দুনিয়া থেকে সরিয়ে দিতে 2 মিনিটও ভাববে না অ্যারিস ইউভান। বাক্য কটা উগরে দিয়ে সজোরে ধাক্কা মেরে ঈশানীকে নিজের কাছ থেকে সরিয়ে দিল অ্যারিস। অতঃপর চলেই যাচ্ছিল। যাওয়ার আগে দেওয়ালে ঝোলানো কুড়াল থেকে টান মেরে তুলে নিল একটা। হতবিহ্বল ঈশানী। বাস্তবতা ছাড়িয়ে বহুদূরে চলে গিয়েছে ওর কল্পনারা।
নিষ্প্রভ দৃষ্টিতে অ্যারিসের পানে চেয়ে আছে শুধু। সেভাবেই বলে উঠল, এত হিংস্রতা, এত রক্তপাত কেন অ্যারিস ইউভান? আমি শুধু তোমাকে চাই। যেতে যেতে স্বগোক্তিতে জবাব দেয় মাফিয়া বস। ঈশানী ধপ করে বসে পড়ে মেঝেতে। ওর ভেতরের সত্তাটা বিদ্রুপ করে ওঠে। হাসিতে গগন কাঁপিয়ে সে কৌতুকের স্বরে বলে, চেয়েছিলি না অবাস্তব ভালোবাসা, সবার চেয়ে বেশি গুরুত্ব উপরওয়ালা জুটিয়ে দিয়েছে, নে এবার ঠেলা সামলা। রাশিয়া কান্ট্রি সাইডের তাপমাত্রা মস্কোর তুলনায় অনেকাংশেই কম। প্রায় সারা বছরই বরফে জমে থাকে এই অঞ্চল। 2 মাস গরমের মধ্যেও বেলার শেষে রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাসের ঘরে। 2 দিন ধরে বরফের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আবহাওয়ার অবস্থা যা তা। ফলস্বরূপ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই 2 দিন। ঘরের বাইরে এক পা ফেলার অবকাশ নেই। মাত্রাতিরিক্ত শীতে কলিজা জমে আসতে চায় যেন। ফ্লোরা ইয়াকুতিয়া অঞ্চলের মেয়ে, ওর অভ্যাস রয়েছে এইসবে। কোমর সমান বরফেও দিব্যি ঘুরে বেড়াতে পারে মেয়েটা। বরফের মাঝে ঘুরতে ঠান্ডার চেয়ে বেশি আনন্দ বোধ করে। এক কামরার ছোট্ট ভিলা তুষারের। ফ্রন্ট ইয়ার্ডের এক কোণে অ্যাটাচ সুইমিং পুল। পানির ছেটেফোঁটাও অবশিষ্ট নেই তাতে। বরফের আস্তরে ঢেকে আছে সব। সামনের দেওয়ালটা কাচের হওয়ার দরুন ভেতর থেকে উপভোগ করা যায় প্রকৃতি। আজ সকাল থেকেই মৃদুমন্দ স্নোফল হচ্ছে। কাচের দেওয়ালে ভর করেছে তুষার কণা। দেওয়ালের ওপাশ থেকে সেগুলো ছুঁয়ে দেখার জন্য আনচান করে উঠল ফ্লোরার মন। ঠান্ডা লাগাতে ইচ্ছে করছে ভীষণ। হৃদয়টা প্রস্মিত হওয়া জরুরি। অজ্ঞতা গায়ের সোয়েটার আর মাথার বেনি হ্যাট চড়িয়ে নেমে এলো বাইরে। বরফের আস্তর সরিয়ে গিয়ে বসল পুল সাইডে। হেয়ালি করে পা দাবালো কনকনে ঠান্ডা বরফ আচ্ছাদিত পুলের মাঝে। তৎক্ষণাৎ ভাঙন ধরল সেথায়। হিড়হিড় করে বেরিয়ে এলো হিমশীতল জলস্রোত, যা দেখা মাত্রই মৃদু হাসির রেখা ফুটে উঠল রমণের অধর কোণে। আজ কতগুলো দিন বাদে একটু হাসলে তুমি ফ্লোরা, আমার স্বস্তি লাগছে এখন। পুরুষালী এক ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাশে ফিরল ফ্লোরা। দেখল তুষার দাঁড়িয়ে। ওভারকোট, গ্লাভস কিছুই নেয়নি। কেবল একটা লেদার জ্যাকেট চড়িয়ে নেমে এসেছে বাইরে। সঙ্গে সঙ্গে হতচকিত বদনে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, আপনি কখন এলেন? তোমার পিছু পিছু। ভয় পাচ্ছেন যদি সুইসাইড করি? আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি আত্মবিশ্বাসী। ভেতরে ধরে রাখা নিঃশ্বাসটা এতক্ষণে ত্যাগ করল ফ্লোরা। বলল, তাহলে এখনও পেন্ট হাউসে ফিরে যাচ্ছেন না কেন? আপনি তো 2 দিনের জন্য এসেছিলেন। গ্যাংস্টাররা বুঝি এত বেশি অকর্মা? ফিরে যাওয়ার চেয়েও তোমার ঠিক হওয়াটা বেশি জরুরি। আর তার চেয়েও অত্যাধিক জরুরি এই মুহূর্তে তোমার ভিলায় প্রবেশ করা। তুষারের মুখভঙ্গিমা সাবলীল, বরাবরের মতোই যান্ত্রিক তার অভিব্যক্তি। ওর কথায় ভুরুকুটি করল ফ্লোরা। দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানালো, আমি স্নোফলে ভিজতে চাই। আচ্ছা, আপনি কখনো স্নোফলে ভিজেছেন তুষার? ছুঁয়ে দেখেছেন কখনো প্রকৃতির আশীর্বাদকে? না, আমার ঠান্ডায় প্রচণ্ড ধাঁচ। সোজাসাপটা উত্তর। ফ্লোরা বলল, কিন্তু আপনার নাম তো তুষার। চারিদিকে সূক্ষ্ম দৃষ্টি বোলাতে বোলাতে অবশেষে ফ্লোরার চোখে দৃষ্টি স্থির করল মূর্তিমানব। অনুভূতিহীন স্বরে জানালো, শুনেছি কোনো এক তুষার ঝড়ের রাতে জন্ম হয়েছিল বলে মা ডাকনাম রেখেছিল তুষার। আর তুষার নাম হলেই বা কি ঢ্যাং ঢ্যাং করে ঠান্ডা লাগাতে হবে? তোমার নামও তো স্নোফ্লেক্স। এবার ঠোঁট উল্টালো ফ্লোরা। এদিক ওদিক মাথা নাড়িয়ে ভাবুক হয়ে বলল, না, দাদি তো এই নাম রাখেনি আমার। দাদি রাখেনি তো কি হয়েছে? সব নামই কেন দাদি রাখতে হবে? ফ্লোরার কথা শেষ হতে না হতেই তরতরিয়ে বাক্য ছুড়ল তুষার। ফের ভাবনায় ডুবল রুশকন্যা। খানিকক্ষণ বাদে নীরবতা ভেঙে নিরেট স্বরে শুধালো, আপনি সেদিন অনেকবার ডেকেছেন আমাকে এই নামে। বারবার বলেছিলেন আমি আপনার স্নোফ্লেক্স। আচ্ছা, আপনি রাখেননি তো? ধরা পড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসে গেল তুষার। চোখ মুখ খিচে ভিলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত আজাইরা সময় আমার নেই। আপনি গ্যাংস্টার বলে? আচ্ছা, আপনার মা আপনার বাবাকে ছেড়ে গেল কেন? শুনেছি সেই মাফিয়া বসটাকে ভালোবেসে বিয়ে করছিল আপনার মা। শেষ কথাতে থমকালো পদযুগল। উদ্গ্রীব হয়ে পেছনে চাইল তুষার। কি বলতে চাইছো? উঠে দাঁড়ায় ফ্লোরা। তুষারের পানে এগিয়ে আসতে আসতে বলে, অ্যারিস আপনার 1 বছরের ছোট, তাই না? হঠাৎ এই সব কথা কেন বলছো?
যন্ত্রমানবের সর্বদা সাবলীল অভিব্যক্তি পাল্টে গেল আকস্মাৎ। অভিব্যক্তিতে ভর করল প্রবল দুশ্চিন্তা। শুকনো গলায় ফের উত্তর দিল ফ্লোরা, আমি বোধহয় সত্যটা জানি তুষার। অ্যারিস আসলে। বাক্য সম্পন্ন হওয়ার আগেই জোরালো থাবায় ওর মুখ চেপে ধরল তুষার। হিসহিসি উঠল, চুপ, একদম চুপ। এইসব কথা ভুলেও মুখে আনবে না। যা শুনেছ ভুলে যাও। হাতের থেকেই কাইকই শুরু করে দিল ফ্লোরা। ওর কষ্ট হচ্ছে ভেবে বাঁধন খানিক হালকা করে তুষার চোখ রাঙিয়ে বলে, যা বলেছি মনে থাকবে? ফ্লোরা জোরে জোরে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আগের ন্যায় দূরে সরে গেল তুষার। পরপরই ফাঁকা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। নির্বাক রুশকন্যা যাতনায় টলমল করছে ওর অক্ষিদয়। সেই ঘোলাটে দৃষ্টি আকস্মাৎ নাড়িয়ে দিল তুষারের অন্তর। কোথাও একটা অনুশোচনা হলো মানবের। অনুতাপের স্বরে শুধালো, আমি কি তোমায় ব্যথা দিয়ে ফেললাম? এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানালো ফ্লোরা। ক্রন্দিত স্বরে বলল, এতটা ব্যথার হৃদয় কি করে পুষে রেখেছেন তুষার? আপনার যন্ত্রণা হয় না? তুষার চোখ ফেরালো ফ্লোরার পানে। ঘটল দৃষ্টির বিনিময়। শান্ত মিহি গলায় বলল, আমি ব্যথা পুষে না রাখলে এর চেয়েও 1000 গুণ যন্ত্রণা হতো অ্যারিসের। রয়্যাল ক্যারাভিয়ান, বাংলাদেশ। নিস্তব্ধ নিশীথ। বাইরে ঝিঝি পোকার প্রখর গুঞ্জন। এখনো কক্ষেই বসে আছে ঈশানী। অন্তরের তাড়নায় দিশেহারা সে। কেমন যেন থমথমে গুমোট পরিবেশ। নির্ঘুম 2 চোখ মাফিয়া বসের দর্শনের প্রয়াসে মরিয়া। মন বলছে অ্যারিস আজ আবারও আসবে এই কক্ষে। ঘটলও তাই। গভীর রাতে চপচপে ভেজা বুটের আওয়াজে ধ্যান ভাঙল রমণীর। তৎক্ষণাৎ উদ্গ্রীব পদযুগলে ছুটে গেল দরজার দিকে। তবে প্রথম দর্শনে থমকে গেল ওর পদধ্বনি। স্থবির চিত্তে দাঁড়িয়ে পড়ল ঈশানী। রিক্ত বদনে দৃষ্টিপাত করল বিপরীত প্রান্তে। রক্ত স্নাত যুবথুবু অ্যারিস। সফেদ শার্ট থেকে শুরু করে কালো প্যান্ট, কালো বুট, সব কিছু বিভৎস লালিমায় রঞ্জিত। মুঠোবন্দি কুঠারটা থেকে এখনও চুয়ে চুয়ে পড়ছে বিভীষিকার অস্তিত্ব। ঈশানী নির্বাক, শুষ্ক একটা ঢোক গিলল শুধু। ওর চোখে ভয় নেই। ব্যাপারটা উপলব্ধি করতেই ধীর পায়ে ঈশানীর নিকট এগিয়ে এলো অ্যারিস। শ্বাস ফেলে হিম শীতল আওয়াজে ধ্বনিত হলো তার ভরাট কণ্ঠ, বিকেলে তোমায় একা রেখে যেই শুয়োরগুলো স্মোক করতে বাইরে গিয়েছিল ওদের নরকে পাঠিয়ে দিয়ে এলাম। কোনরূপ প্রত্যুত্তর করল না রমণী। নিঃশব্দে এগিয়ে এলো কয়েক কদম। সৌঠব লম্বা গড়নের অ্যারিসকে স্বাভাবিক উচ্চতায় ছোঁয়ার সাধ্য ওর নেই। তাই 2 আঙুলের উপর ভর করে হাত বাড়ালো মরীচিকার পানে। শারীরিক দূরত্ব ঘুচে যেতেই আলতো স্পর্শে আঙুল বুলালো স্বামীর রক্তাক্ত চিবুকে। যেন কোনো বিশেষ আকর্ষণীয় বস্তু এটি। এই প্রথম অ্যারিসের কোনো কিছুতেই রাগ হলো না ঈষর, আর না তো ঘৃণা। ভেতরে ভোঁতা অনুভূতিগুলো তীক্ষ্ণতায় ছেয়ে যাচ্ছে কেবল। মস্তিষ্কটা ক্রমশই তলিয়ে যাচ্ছে ওই ধূসর বাদামি গহ্বরের অতলে। নিজের পুরুষালী হাতের সাহায্যে রমণীর নাজুক হাতের কবজিটাকে আবদ্ধ করল অ্যারিস। সেটির কার্যক্রম থামিয়ে দিয়ে অনুভূতিহীন নির্জীব কণ্ঠে ডাকল ওকে, প্রেম আমার। দুনিয়ার সবটুকু ব্যাকুলতা ধরে রাখে তার পুরুষালী কণ্ঠস্বর। ছোট্ট এই অভিবাদন কর্ণগোচর হতেই এক নিমেষে অন্তরের খই হারল ঈশানী। বারে অনুভূতির তুফান। বাক্যহারা হয়ে পড়ে সমগ্র মস্তিষ্ক। পৃথিবীতে অ্যারিস ব্যতীত অন্য কারো উপস্থিতি উপলব্ধি করতে পারে না সে। ফের নৈশব্দ ভেদ করে অ্যারিসের নির্জীব কণ্ঠস্বর, তুমি পবিত্র। এই ঘৃণিত রক্ত ছুঁয়ে কলুষিত করো না নিজেকে। কঠিন বাস্তবতার অতলে অবশেষে হুমড়ি খেল ঈশানী। হৃদগহীনের কোথাও একটা শব্দ হলো বিকট, অথচ পিছুপা হলো না এক কদম। মোহবিষ্ট নয়নে অবলোকন করতে লাগলো অ্যারিসকে। যেন গোটা পৃথিবীর সবটুকু আকর্ষণ নিহিত রয়েছে এই রক্তাক্ত মুখায়ব জুড়ে। তেমন করেই নয়ন যুগলে মিলন ঘটিয়ে মৌহ কণ্ঠে আওড়ালো, এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া আমি আর জেনে শুনে কোনো পাপ করিনি অরণ্য। রমণীর আকস্মাৎ শিখরোক্তি গোটা অস্তিত্ব নাড়িয়ে দিল মাফিয়া বসের। এটাই বোধহয় জীবনের প্রথম কেউ একজন জানালো সে ওকে ভালোবাসে। এতদিন অ্যারিস ঈশানীকে এক জীবনে ছাড়তে চায়নি, আর এবার বোধহয় সেই প্রতিজ্ঞা মৃত্যু অবধি গড়াবে। ভেতরের অবিরাম জলোচ্ছ্বাস, অথচ বাহ্যিক অভিব্যক্তি শূন্য নির্বিকার। হেয়ালি করে বলল, এত আয়োজন করে পড়তে চাইছ? আপনি অগ্নিস্ফুলিঙ্গ বলে।
আমি মরীচিকা, দুনিয়ার কোনো বাস্তবতা ছুঁতে পারে না আমায়। তবে আমি ফেরারি হব, আমাকেও আর ছুঁতে পারবে না কেউ। দ্বিধাহীন প্রত্যুত্তর রমণীর। মুষ্টিবদ্ধ রক্তসিক্ত কুড়ালখানা হাত গলিয়ে মেঝেতে পড়ল এতক্ষণে। নিজের মাঝে অন্য এক অ্যারিসের উপস্থিতি অনুভব করল মাফিয়া বস, যার হৃদয়টা সচল, ভেতরের অনুভূতি আছে, আছে প্রণয় শক্তি, অজ্ঞতা, ভেঙে গেল আত্মসংযম। শূন্য অভিব্যক্তিটুকু নিমেষেই উধাও হলো ব্যাকুলতার আড়ালে। চলল হিমালয়, প্রস্ফুটিত হলো আবেগের জোয়ার, এক লহমায় মেয়েটাকে টেনে নিল সন্নিকটে। প্রমত্ত হয়ে নিজের পুরুষালী হাত দুটো আঁকড়ে ধরল ওর গাল দুটো। মুহূর্তেই রক্তের প্রলেপে রঞ্জিত হলো আদরে চেহারাখানা। অ্যারিস খেয়াল করল না সেসবে, ডুবে গেল সাকুরার অধরের ভাঁজে। গভীর আলিঙ্গনে দলিত মথিত হতে লাগলো একজোড়া দিশেহারা ওষ্ঠাদয়। অ্যারিসের রক্ত মাখামাখি ঈশানী, মাত্রাতিরিক্ত উন্মাদনায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সহসা দুই হাতে আঁকড়ে ধরল মানুষটার কলারের অংশ। সেটাও বোধহয় সহ্য হলো না মাফিয়া বসের। দ্রুত এক হাতে করে খুলে ফেলল শার্টের সবগুলো বোতাম, অতঃপর ছুঁড়ে ফেলল অদূরে। উজ্জ্বলাভ সুঠম দেহখানা স্পষ্ট দৃশ্যমান ঈশানীর চোখে। ড্যাটো আবৃত হাত ব্যতীত সমগ্র শরীর জুড়ে তার অজস্র ক্ষতচিহ্ন। বাম দিকের অ্যাবসে অনেকটা জায়গা জুড়ে জ্বলজ্বল করছে বিশালাকার এক কাটা দাগ। ঈশানী ছুঁয়ে দেখতে চাইল সেইখানটায়, তবে ফুরসাদ পেল না। তার আগেই ওকে কোলে তুলে নিল অ্যারিস। ওষ্ঠাধরের উন্মাদনায় অবিরত সে, যেন অমৃত সুধার ইন্ধন। অবশেষে অক্ষিপট নিভে আসে ঈশানীর। তনার্ধে কানে এসে হানা দিল মাফিয়া বসের হাস্কি কণ্ঠস্বর, মেয়াই। তরাক করে চোখ খুলে ফেলল ঈশানী। অ্যারিসের নেশালো অক্ষিদয় ওর পানেই নিবদ্ধ। দৃষ্টিতে তার একরাশ মাদকতা, যা দেখা মাত্রই শুষ্ক ঢোক গিলল রমণী। অবুজের মতো উচ্চারণ করল, তোমার রাতটুকু আমার হোক, আমি তোমার তরে আত্মবিসর্জিত হতে প্রস্তুত প্রেম আমার। মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি, অথচ এবারও নির্বাক ঈশানী। ভয়ে জড়সড় অন্তর, কণ্ঠনালী রোধ করে আসছে অজানা আতঙ্ক, যার দরুন বাকরুদ্ধ সে। ফের ধ্বনিত হলো একই বাক্য, মেয়াই। আবারও সেই ঘোর লাগানো পুরুষালী কণ্ঠস্বর। মাদকীয় শব্দটুকু কর্ণগোচর হতেই শরীর শিউরে উঠল মেয়েটার। ঈশানী কিছু বলছে না দেখে এবার অনুভূতির লাগাম টানল অ্যারিস। ওকে কোল থেকে নামিয়ে দিতে উদ্যত হয়ে বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কেন? এতক্ষণে বুলি ফুটল মেয়েটার। দু হাতে শক্ত করে অ্যারিসের গ্রীবাদেশ জড়িয়ে আছে। তপ্ত শ্বাস ছেড়ে অ্যারিস জানালো, আমি সদয় নেই, আমাকে সহ্য করতে পারবে না, কষ্ট হবে তোমার। মাত্রা ছাড়ালো আতঙ্ক, কিন্তু ঈশানী তো অ্যারিসকে চায়, ওকে ভালোবাসতে চায়, পুরোপুরি জীবন অতিবাহিত করতে চায় এই বেপরোয়া পুরুষের সাথে। অ্যারিস ওকে নামাতেই যাবে, তার আগেই ঠোঁটের দূরত্ব ঘোচালো ঈশানী। অ্যারিসকে ইতিবাচক ইঙ্গিত প্রদান করে নাজুক মিহি কণ্ঠস্বরে উচ্চারণ করল ছোট্ট একটা বাক্য, ইউ ক্যান। ব্যাস, এতটুকুর জন্যই অপেক্ষা করছিল অ্যারিস। দূরত্বের শেষ আস্তরটুকু ঝরঝরিয়ে ভেঙে গেল এবার। ফের মত্ত হলো প্রয়াসীতে। ঠোঁটের গভীরতা মাত্রা ছাড়ালো, পরিণত হলো তীক্ষ্ণ দংশনে। সেভাবেই ঈশানী সমেত হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। মেয়েটা লেপ্টে আছে অ্যারিসের অনাবৃত বক্ষ ভাঁজে। দুজনার শরীরে রক্তের মাখামাখি, ফ্রেশ হওয়া জরুরি। ভেতরে গিয়ে কৃত্রিম ঝর্ণার সেন্সরিতে হাত চালালো অ্যারিস। মুহূর্তেই তীব্র জলধারায় সিক্ত হয়ে উঠল সর্বাঙ্গ। জলের ছোঁয়ায় রমণীর সূক্ষ্ম নারীদেহের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দৃশ্যমান। সেধায় নিজের সর্বোচ্চ কর্তৃত্ব ফলাতে বেপরোয়া অ্যারিস, যেন ভেজা শরীরে ঈশানী ওর নতুন আকর্ষণ। জান? অ্যারিসের অভিবাদনে চোখ তুলে ঈশানী অস্ফুট স্বরে শুধায়, এই শব্দ কে শিখিয়েছে আপনাকে? কেউ না, ভেতর থেকে চলে এলো। শুনতে ভালো লাগছে আপনার মুখে। অতর্কিতে ওর গলার ভাঁজে মুখ ডুবালো অ্যারিস। ফের ধ্বনিত হলো, জান? অ্যাম আই অ্যাবাউট টু গো ওয়াইল্ড? শেষ কথাতে সর্বাঙ্গে তড়িৎ খেলে গেল রমণীর। প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করল, ঠিক আছে, কিন্তু তুমি কাঁপছ। অ্যারিসের কথায় নিজের শরীরে দৃষ্টি বোলালো ঈশানী। সত্যি আশঙ্কায় থরথরিয়ে কাঁপছে মেয়েটা।
কপটতা খেলে গেল অ্যারিসের ঠোঁটের আগায়। ঈশানী কিছু বলবে তার আগেই ওর কানের লতিকায় অধর ছুঁয়ে হিসহিসালো অ্যারিস। বাট আই ক্যান্ট স্টপ রাইট নাও। বাক্যটা উগড়ে দিয়ে এক বিন্দুও দয়া দেখালো না মাফিয়া বস। হ্যাচকাটানে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল বিলাসবহুল বাথটবে। সেই রাতে ঝড় উঠল, প্রণয়ের জলোচ্ছ্বাসের ছন্নছাড়া হলো সমগ্র অস্তিত্ব। উদ্গীপ পুরুষালী হাত দুটো মশগুল হয়ে পড়ল অবিন্যস্ততায়। প্রমত্ত চিত্তে আহরণ করে নিল রমণীর শেষ সৌন্দর্যটুকু। অবশেষে রাত্রির শেষ প্রহরে মিলেমিশে একাকার হলো দুটো প্রাণ। জাগতিক সকল ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে মরীচিকা বিলীন হলো ঈশানীতে। ভালোবাসার তরে লুটিয়ে পড়ল তার বিবেক, বাস্তবতা সব। প্রেক্ষিতে পৃথিবীর নিষেধাজ্ঞা ভুলে সেই রাতে রচিত হলো পাপ পুণ্যের এক অপার মিলন হেতু।